তো এই মুহূর্তে বর্তমানে আমরা বীরভূম জেলার গদাধরপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। সৌভিক হঠাৎ করে আধ ঘন্টা আগে আমার মেসেজ করলো, লাইভ লোকেশন শেয়ার করলো যে সে বীরভূম পেরিয়ে কোথায় গেছে জানো? আজকে আমরা যাবো বালুরঘাট। তো যাই হোক, ওকে বাড়িতে ডাকলাম তো বললো না আমাদের তাড়া আছে, বেরিয়ে যাব। তো যাই হোক, আমি তাড়াতাড়ির মধ্যে গদাধরপুর স্টেশনে চলে এলাম। আমি বলেছিলাম ফেরার পথে তোমার বাড়িতে দেখা করব। না, ফেরার সময় আমি নাও থাকতে পারি, যেহেতু আমাদের রমজান মাস চলছে। তো কখন আসবে না আসবে ঠিক বুঝতে পারবো না, ইফতারের ব্যাপার আছে আর আছে। তো যাই হোক, তো গল্প হচ্ছে এই জায়গাটায় ফার্স্ট মিট হয়েছিল আমার সঙ্গে সৌভিকের, সেকেন্ড মিট কলকাতায় হয়েছিল, আপনারা ভিডিওতে দেখেছেন। এটা 3 নম্বর মিট। 3 নম্বর মিট হচ্ছে আমার সঙ্গে সৌভিকের। অতনুও আছে সাইডে, রেস্ট নিচ্ছে একটু, ড্রাইভ করেছে যেহেতু, ড্রাইভ করবে আবার। তো গল্প হচ্ছে এখানে সৌভিকের সঙ্গে যখন প্রথম মিট হয়েছিল তখন তার সঙ্গে একটা দুর্ঘটনাই বলতে পারেন ঘটেছিল, যেটা গদাধরপুর স্টেশনে একটা আমার রোড মাইক্রোফোন ছিল ওয়ারলেস, সম্ভবত 25-30 হাজার টাকা দাম। ওটা এখানে পড়ে যায়, মানে আমরা নিয়ে যেতে ভুলে যাই। যাই হোক, যেটা ছবি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই মাইক্রোফোনটা স্টেশনে, যেটা স্টেশনের যে ওয়েটা রয়েছে, ওভার ওয়েটা, সেখানেই কিন্তু হারিয়ে গেছিলো, ঠিক আছে। তো সেটার আর খোঁজ পাইনি, এই এলাকার আশেপাশে দোকানে অনেক খোঁজ করেছিলাম। তো যদিও যদি এখনও কোনো ব্যক্তি সেই ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন, তো তাদের হয়তো সেটা কাজে লাগবে না বা বুঝতেও না পারেন যে জিনিসটা কি, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ওটা সাধারণ মানুষের কারো কোনো কাজে লাগবে না। আর ওইটা কিনা স্টেশনেই পড়ে রয়ে গিয়েছিল, গদাধরপুর স্টেশনে বা স্টেশন থেকে বেরোনোর পথে। হ্যাঁ, তো দাম বুঝতেই পাচ্ছেন, 30-40 হাজার টাকা দাম। অনেকটা দুঃখ পেয়েছিলাম আমরা। 30-40 হাজার টাকা বিশাল ব্যাপার একটু আমাদের কাছে যায় না। মাইক্রোফোন আমাদের পক্ষে বিশাল, আমাদের কাছে বিশাল ব্যাপার, সৌভিকের কাছে কতটা বিশাল ব্যাপার যায় না, বিশাল ব্যাপার। তোমাকে কতবার চেয়েছি বলো, তুমি একটু খোঁজ করো। খোঁজ করেছিলাম, ওই সম্পর্কেই দাদার সঙ্গে পরিচিত, KGN-এ। দাদার সঙ্গে পরিচিত ছিল না, ওদের সঙ্গে ওই সম্পর্কে পরিচিত হয়েছিল এই মাইক্রোফোনটা খোঁজ করতে। হ্যাঁ, পাইসমানিতে কাজ করে দাদা। হ্যাঁ, এই KGN গদাধরপুরে। তো গল্প হচ্ছে পাইসমানির ডিস্ট্রিবিউটার বা যারা রিটেলার আছে তাদের একটা নতুন নিয়ম দেখলাম, কালকে লাইভটা দেখছিলাম আমি, কিছুক্ষণ দেখেছিলাম, সম্পূর্ণ দেখতে পাইনি। তো সেখানে একটা নতুন নতুন নিয়ম নিয়ে একটা কথা বললে, যেটা অনেকে হয়তো ভাববে যে শুধুমাত্র কি পাইসমানিতে এই নিয়মটা লাগু হয়েছে, কি যেন নিয়মটা MFS2 বা এরকম, মানে দুবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপটা যে ওপেন করা হচ্ছে, তার জন্য সমস্ত কোম্পানি একটা চার্জ রেখেছে। মানে কি কারণ সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, APS অন করতে গেলে কিনা ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছিল সমস্ত কোম্পানিতে, এটা NPCI থেকে নিয়ম করেছে। 2বার রিটেলারের ফিঙ্গারপ্রিন্ট লাগছিল জমা, মানে কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় একটা চার্জ কাটে গভর্নমেন্ট থেকে, সেটা ওই কোম্পানি, যে কোম্পানি APS সার্ভিস প্রোভাইড করছিল, সেই ব্যাংকে দিতে হতো। তো যদি কোনো কাস্টমার দোকানে আসতো এবং APS ট্রানজ্যাকশন না করতো, মানে উইথড্রল যদি না করে বা মিনি স্টেটমেন্ট না করে, হ্যাঁ, সেক্ষেত্রে কী হচ্ছে, ওই চার্জটা কোম্পানিকে বেয়ার করতে হচ্ছিল পকেট থেকে। তার জন্য সমস্ত কোম্পানি, মানে সমস্ত ব্যাংক যারা APS প্রোভাইড করে, তারা মিলিত জোট হয়ে একটা চার্জ বসিয়েছে, 1 টাকা চার্জ। যে দোকানদার মানে রিটেলাররা যদি ট্রানজ্যাকশন নাও করে, যদি APSটা অন করে, তাহলেও কিনা তাকে ওই 80 পয়সা প্লাস GST, মানে 94.4, প্রায় 1 টাকা ধরা যায় সামথিং, একবারই চার্জ কাটবে। ঠিক আছে, প্রত্যেকদিন একবার চার্জ কাটবে যদি APS করা হয়। যদি আপনার দোকানে কাস্টমার না আসে, আপনি যদি APS অন না করেন, তাহলে টাকা দেওয়ার কোনো দরকার নেই। সেটা বিশাল কিছু এফেক্ট নয়, এফেক্ট করবে না কোনো রিটেলারের কাছে। কোনো রিটেলাররা 1 টাকা 2 টাকা কমিশন অতটা দেখে না। রিটেলারের একটা প্রবলেম হবে, সে একই দিনে 2-3টে আইডিতে কাজ করছিল, সে কিনা সেটা আস্তে আস্তে কমিয়ে দেবে। যেদিন যে অ্যাপটা খুলবে, সেই অ্যাপেই সারাদিন কাজ করবে। এটা শুধুমাত্র পাইসমানির ক্ষেত্রেই নয়, সমস্ত যত সমস্ত APS কোম্পানি আছে, সমস্ত মানে APS থেকে এটা লাগু হয়েছে, তাই টেনশনের কোনো কারণ নেই। আর যেটা ডিভাইস চেঞ্জ হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলো, যে ডিভাইস L1 যারা কাজ করেছে আর কি, ঠিক আছে, তাদেরকে L2 কি বাধ্যতামূলক নিতেই হবে? L2 ডিভাইস গভর্নমেন্ট NPCI যেহেতু রুল নিয়ম করেছে, এটা একদম 100% বাধ্যতামূলক যে পুরানো ডিভাইস আগামী দিনে কাজ করবে না, নতুনটাই কাজ করবে। তার কারণ পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে সিকিউরিটির কিছু প্রবলেম ছিল, যেটা কিনা বায়োমেট্রিক লিক হয়ে যাওয়ার একটা চান্স ছিল। তার জন্য আজ থেকে 8 মাস আগে আমাদের টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল যে কী কারণে অ্যাকচুয়াল L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আসছে। তো ফাইনালি সেটা সমস্ত কোম্পানির অ্যাপেই চালু হয়ে গেছে। তবে এই মুহূর্তে যে হঠাৎ করে L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, ধীরে ধীরে বন্ধ হবে। শোনা যাচ্ছে জুলাই মাসে, জুলাই 30 তারিখ অবধি সম্ভবত লাস্ট ডেট আছে। কিন্তু এরকম আমার মনে হচ্ছে পার্সোনালি যে ওইটা লাস্ট ডেট নয়, আরো ডেট এক্সটেন্ড করবে। কারণ কিন্তু যদি কেউ নতুন ভাবে মানে ডিভাইস কিনতে যায়, আর পুরোনোটা না নিয়ে নতুনটাই নিতে হবে। নতুনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে,
দাম আপনারা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। আর গল্প হচ্ছে তোমার যে ডিভাইসটা চেঞ্জ করার কারণে যে ফ্রড ট্রানজ্যাকশন, মানে ধরো প্রত্যেকের ট্রানজ্যাকশনে অনেক দোকানদারের ছাপ লাগে, কিন্তু অনেকে কি করে সে গ্লু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে। হ্যাঁ, আরো বিভিন্ন প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো পুরানোটাতে হবে না, নতুনটাতে হবে, যাতে ফ্রড না হয় তার জন্যই আর কি। এটা সকলের যে ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র প্রাইস মানি রিটেলারদের জন্য নয়। ঠিক আছে, মানে সমস্ত এইপিএস পোর্টালে প্লাস সমস্ত ব্যাংকিং পোর্টালে এইপিএস যারা স্পাইস মানিতে কাজ করছে, ঠিক আছে, স্পাইস মানিতে যারা কাজ করছে তারা কি সাইডে একটা অন্য কোম্পানি নিয়ে রাখতে পারে, যেমন রয়নেট? হ্যাঁ, নিয়ে রাখতে পারে। তার কারণটা বলে দিচ্ছি আমি। আজকের ডেটেও বলি যে নম্বর 1 স্পাইস মানি ঠিক আছে, আপনি দোকান খুলেছেন, বাই চান্স যদি স্পাইস মানিতে হঠাৎ করে কোনো সময় কাজ করছে না, অ্যাপ লগ ইন হচ্ছে না, সার্ভার প্রবলেম, সমস্ত কোম্পানি টেকনিক্যাল প্রবলেমে হয়েই থাকে, তো সেই জায়গাটাতে হঠাৎ করে যদি কোনো প্রবলেম হয় দোকানটা আপনার বন্ধ থেকে যাবে। তার জন্য অল্টারনেট আইডি যদি আপনার থেকে থাকে কোনো ব্যাংকের সিএসপি, তাহলে খুবই ভালো। নইলে রয়নেট আইডি আপনারা নিয়ে রাখতে পারেন, কারণ রয়নেটেতে 3টা আলাদা আলাদা ব্যাংকিং প্ল্যাটফর্ম থাকে, যেখান থেকে আপনারা কোনো একটা ব্যাংক, ধরুন আপনার স্পাইস মানিতে কোনো সময় ইয়েস ব্যাংকের সার্ভার নিয়ে এসে উইথড্র করছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ইয়েস ব্যাংক যদি ডাউন হয় সেই মুহূর্তে স্পাইস মানি কিন্তু কাজ করবে না। যদিও স্পাইস মানি সেটাকে শিফট করে অন্য ব্যাংকে ট্রান্সফার করিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রেও কিনা কিছু সময় নিয়ে নেই, 10 মিনিট বা 8 ঘন্টা সময় নিয়ে নেই। তো ওই টাইমে যে কাস্টমারগুলো আপনার দোকানে আসবে, যাতে আপনার দোকান থেকে বেরিয়ে না যায়, তার জন্য রয়নেট নিতে পারেন, কারণ রয়নেটে ইয়েস ব্যাংক ছাড়াও আরও 2-3টে আলাদা আলাদা ব্যাংকের লিঙ্ক আছে। তাই রয়নেট আইডি মানে এখন বানানো খুবই সহজ। স্পাইস মানির মতো এখন এই নিয়মটা লাগু হয়নি, যেহেতু যে দোকানে গিয়ে ভিজিট করে আইডি বানাতে হবে, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটা আইডি নিয়ে রাখুন। স্পাইস মানি আইডি আমরা সমস্ত জায়গাতে প্রোভাইড করতে পারি না, অনেকেই মনে করুন যে আপনার কাছ থেকে স্পাইস মানি আইডি নেবো। বীরভূম থেকেও যদি যোগাযোগ করে সেটা আমরা কাজিমউদ্দিন দাকে দিয়ে দিই, কাজিমউদ্দিন দা এই এলাকায় সেই সমস্ত আইডিগুলো বানিয়ে দিতে পারে। যদি এমন কোনো এলাকা থাকে যেখানে আমাদের টিম বা আমরা পৌঁছতে পারছি না, তো তারা রয়নেট আইডি নিয়ে কাজ করতে পারে। এই দাদার কাছে পেয়ে যাবেন, বীরভূম ডিস্ট্রিক্টে হলে যোগাযোগ করবেন, বা আমাদের টিমের সাথেও যোগাযোগ করে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, বেশি কথা বলাবো না, যেহেতু তাড়াতাড়ি ব্যাপার আছে। যদি আবার দেখা হয় তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আর একটা লাস্ট কথা, যদি কেউ মাইকটা সম্পর্কে কোনো রকম খোঁজ খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন, তাদের জন্য স্পেশাল একটা গিফট রয়েছে যদি আমরা পাই ফিরে। ধন্যবাদ।